নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর লাইফ সায়েন্সের প্রাণী হরমোন নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রাণী হরমোন নিয়ে। এর আগে তোমাদের উদ্ভিদ হরমোন নিয়ে আমি একটি ক্লাস আপডেট দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট 1 এর উদ্ভিদ হরমোনের পার্টটি আগে একটু দেখবা। তারপরে তোমরা প্রাণী হরমোনের পার্ট নিয়ে একটু পড়াশোনা করবা। তাহলে চলো আর আমরা বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে আসবো এবার আমরা ক্লাসে। আজকের এই টিউটোরিয়ালে যেহেতু আমাদের প্রাণী হরমোনের বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা, সো সর্বপ্রথম আমাদের একটু জানতে হবে যে অ্যাকচুয়ালি প্রাণী হরমোনের উৎস কি বা প্রাণী হরমোন কোথা থেকে উৎপন্ন হয় এই বিষয়ে আগে আমাদের একটু জানতে হবে। দেখো, প্রাণী হরমোন হলো অন্তঃক্ষরা গ্রন্থি, যার আরেকটি নাম আছে যাকে বলা হয় অনাল গ্রন্থি। তার মানে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে প্রাণীদের হরমোন উৎপন্ন হয়ে থাকে। ওকে, এইবার একটু তোমরা বোর্ডে খেয়াল করো। প্রাণী দেহে হরমোন বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি, যার আরেকটি নাম বললাম অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়। এখন অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি কাকে বলে এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। যে সব গ্রন্থির বা যে সমস্ত গ্রন্থির নালীপথ নেই বা নালীবিহীন তাদের বলা হয় অ্যাকচুয়ালি অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। এতটুকু লিখলেই তোমাদের সম্পূর্ণ মার্কস তোমরা নিয়ে আসতে পারবে। তো আমরা আরেকটু এই অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি সম্বন্ধে আরেকটু আমরা গভীরে ঢুকবো, সেখানে আরেকটু বিষয় আমরা জানার চেষ্টা করব, কারণ প্রত্যেকটি বিষয়ে আমাদের একটু বুঝতে হবে। এটা হচ্ছে ম্যাট্রিক লেভেলের। দেখো, যেসব গ্রন্থি নালী থাকে না বা নালীপথ থাকে না বা নালীবিহীন তারা হচ্ছে অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। তাছাড়াও যাদের ক্ষরণ বস্তু সরাসরি রক্তর মাধ্যমে হবে অথবা লসিকার মাধ্যমে হবে। ওকে, যাদের ক্ষরণ বস্তু সরাসরি রক্ত বা লসিকায় ব্যাপন পদ্ধতিতে প্রবেশ করে বাহিত হয়। ওকে, এই যে ব্যাপন পদ্ধতিতে রক্ত এবং লসিকা এই দুটো ব্যাপন পদ্ধতিতে প্রবেশ করে কি হচ্ছে বাহিত হচ্ছে, তাদের বলা হয় অ্যাকচুয়ালি অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি। এখন অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থির অনেক ধরনের উদাহরণ আছে। প্রত্যেকটি উদাহরণ নিয়ে আমাদের একটু বুঝতে হবে। প্রথমত আমাদের হচ্ছে পিটুইটারি যে গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের একটি অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থির উদাহরণ। তারপর থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি, এরা হচ্ছে সম্পূর্ণ অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থির উদাহরণ। তাছাড়াও অগ্নাশয় আছে, ডিম্বাশয় আছে, শুক্রাশয়, এরা সকলেই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। এছাড়া এছাড়া অমেরুদণ্ডী প্রাণীদের অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে সেটা হচ্ছে স্নায়ুকোষ বা স্নায়ুক্ষরণ গ্রন্থি থেকে হচ্ছে হরমোন নিঃসৃত হয়। এই হরমোন যে নিঃসৃত হচ্ছে তাদের একটা নাম আছে, যাদের বলা হচ্ছে নিউরো সিক্রিটারি হরমোন নামেও পরিচিত। তার মানে নিউরো সিক্রিটারি হরমোন কাদের দেহে দেখা যায়, এই কোশ্চেনটি আসে। নিউরো সিক্রিটারি হরমোন অ্যাকচুয়ালি অমেরুদণ্ডী প্রাণীদের দেহে দেখা যায় এবং অমেরুদণ্ডী প্রাণীদের হরমোন স্নায়ুকোষ বা স্নায়ুক্ষরণ গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে থাকে। ওকে, এই যে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থির যে সমস্ত এক্সাম্পলগুলি আছে, পিটুইটারি গ্রন্থি, তারপর থাইরয়েড, অ্যাড্রিনালিন, এর মধ্যে আমি তোমাদের পিটুইটারি যে গ্রন্থি আছে এই গ্রন্থি নিয়ে আমি একটি আলাদা সম্পূর্ণ সেপারেটলি একটি ক্লাস আপডেট দেব, কারণ পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের হরমোন খরিত হয় প্রাণীদের। তো সেখানে বিশাল বড় একটা পার্ট আছে, প্রত্যেকটি পার্ট আমি একদম সম্পূর্ণভাবে তোমাদের নিখুঁতভাবে একদম পার্ট বাই পার্ট আলোচনা করব শুধু পিটুইটারি গ্রন্থির পার্টে। তারপরে আমরা আলোচনা করব থাইরয়েড, অ্যাডনাইল, অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, এগুলো নিয়ে তো আলোচনা করবই। কিন্তু আজকের এই টিউটোরিয়ালে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে হরমোনের যে প্রকৃতি, সেই হরমোনের প্রকৃতি নিয়ে আমরা একটু আলোচনা করব। হরমোন দেখো অনেক ধরনের হয়। হরমোনের যে প্রকৃতি, সেই হরমোনের যে রাসায়নিক প্রকৃতি, এবার রাসায়নিক ক্যাটাগরির মধ্যে অনেক ধরনের রাসায়নিক ক্যাটাগরির হরমোন হয়ে থাকে। ওকে, দেখো হরমোনের প্রকৃতি আমি একটু লিখে রেখেছি। প্রাণী হরমোনগুলি বিভিন্ন রাসায়নিক প্রকৃতির হয়। তার মানে প্রাণী যে হরমোন সেটা অ্যাকচুয়ালি রাসায়নিক প্রকৃতি এবং রাসায়নিক প্রকৃতির মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি হয়ে থাকে হরমোন। প্রথমত প্রোটিন ধর্মী।
এই যে প্রোটিন ধর্মী একটা, এবার প্রোটিন ধর্মের মধ্যে কোন কোন হরমোন পড়ে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তোমাদের এখান থেকে এক্সামে আসে, অনেক কোশ্চেন পাবে এখান থেকে। তাহলে প্রোটিন ধর্মের মধ্যে ইনসুলিন হয় আর একটা গ্লুকাগন। তার মানে তোমাদের কোশ্চেন করবে যে একটি প্রোটিন ধর্মী হরমোনের উদাহরণ দাও বা নাম লিখো, সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ইনসুলিন এবং গ্লুকাগন এই দুটো হচ্ছে আমাদের প্রোটিন ধর্মী। ওকে, তারপরে আছে পেপটাইড ধর্মী। পেপটাইড ধর্মী এবার দুটো আছে, একটা হচ্ছে সিক্রিটিন আর একটা হচ্ছে অক্সিটোসিন। তার মানে এক্সামে যদি কোশ্চেন করায় যে পেপটাইড ধর্মী একটি হরমোনের নাম লিখো, তাহলে কিন্তু তোমাদের লিখতে হবে সিক্রিটিন আর হচ্ছে অক্সিটোসিন, এই দুটোর যে কোনো একটা। এরা প্রত্যেকেই কিন্তু অ্যাকচুয়ালি রাসায়নিক প্রকৃতির হরমোন, সেটাকে প্রোটিন ধর্মী, পেপটাইড ধর্মী, হচ্ছে রাসায়নিক প্রকৃতি। তারপরে 3 নম্বরে গ্লাইকোপ্রোটিন ধর্মী। গ্লাইকোপ্রোটিন ধর্মী আছে যার মধ্যে এফএসএইচ, টিএইচএইচ আর এলএইচ হরমোন পাওয়া যায়। এবার এই যে এফএসএইচ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই পার্ট আলোচনা করবো, যেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে আসবে, তার মধ্যে আছে, আমি সম্পূর্ণ আলোচনা করব। তাহলে এফএসএইচ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, টিএইচএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যান্ড এলএইচ হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এই তিনটে হচ্ছে আমাদের গ্লাইকোপ্রোটিন ধর্মী হরমোনের উদাহরণ। ওকে, 4 নম্বর আছে আয়োডিন ধর্মী, এটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, থাইরক্সিন। আয়োডিন ধর্মী যে হরমোনটি সেটা হচ্ছে আমাদের থাইরক্সিন। ওকে, তারপর আছে স্টেরয়েড ধর্মী। এবার স্টেরয়েড ধর্মীর মধ্যে দুটো হরমোন আছে, একটা হচ্ছে ছেলেদের মানে পুরুষের দেহে হয়, আর একটা হচ্ছে স্ত্রীদের দেহে বা মেয়েদের দেহে হয়। ছেলেদের দেহে যেটা আছে টেস্টোস্টেরন, যেটা হচ্ছে শুক্রাশয়ের থেকে উৎপন্ন হয়, আর মেয়েদের দেহে থাকে হচ্ছে ইস্ট্রোজেন, যেটা হচ্ছে ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। তার মানে শুক্রাশয় বিষয়ক হরমোন হচ্ছে আমাদের টেস্টোস্টেরন, যেটা পুরুষ বা ছেলেদের দেহে থাকে, আর ডিম্বাশয় উৎপন্নকারী হরমোন হচ্ছে আমাদের ইস্ট্রোজেন, যেটা হচ্ছে মেয়েদের দেহে থাকে। ওকে, তাহলে এই দুটো হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোনের উদাহরণ। তারপরে আমাদের আছে লিপিড ধর্মী। লিপিড ধর্মীর মধ্যে আছে আমাদের প্রোস্টা গ্ল্যান্ডিন। প্রোস্টা গ্ল্যান্ডিন যেটা হচ্ছে লিপিড ধর্মী হরমোনের উদাহরণ। তারপর আছে ক্যাটিকল ক্যাটিকল অ্যামাইন ধর্মী। ক্যাটিকল অ্যামাইন ধর্মী সেটা হচ্ছে অ্যাড্রেনালিন একটা হয়, আর একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন, এই দুটো সেটা হচ্ছে আমাদের ক্যাটিকল অ্যামাইন ধর্মী হরমোনের উদাহরণ। এটা হচ্ছে হরমোনের প্রকৃতি এত ধরনের বা এত প্রকৃতির হতে পারে, অ্যাকচুয়ালি রাসায়নিক প্রকৃতি, সেই রাসায়নিক প্রকৃতির মধ্যে এত ক্যাটাগরি হরমোন হতে পারে। এইবার আমাদের আরেকটি হরমোন জানতে হবে, যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তো অ্যাকচুয়ালি আমাদের এই হরমোনগুলা উৎপন্ন হয়েছে। তাছাড়াও আরেকটি আছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত। এটা প্রত্যেকেই কিন্তু মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হয়। তারপরে আরেকটি হরমোন, সেটা হচ্ছে আমাদের মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত অপর একটি হরমোন হচ্ছে হাইপোথ্যালামাস। এই যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসও অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়। এখন হাইপোথ্যালামাস যা একটি বাদামের আকারে, হাইপোথ্যালামাস যে হরমোনটা, এটা একটি বাদামের আকারে, মানে বাদাম দেখতে যেরকম সেরকম আকৃতির, হ্যাঁ, থ্যালামাসের নিচে এবং পিটুইটারি গ্রন্থির উপরে ও তৃতীয় ভেন্ট্রিকলের নিচে, হ্যাঁ, ভেন্ট্রাল মস্তিষ্কে অবস্থান করে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভেন্ট্রাল হবে। ওকে, ভেন্ট্রাল। দেখো, তার মানে হাইপোথ্যালামাসের আকার কেমন, সেটা দেখতে কেমন, সেটা হচ্ছে একটা বাদামের আকারের হয়। এবার কোথায় অবস্থান করে? থ্যালামাসের নিচে। হাইপোথ্যালামাস হচ্ছে থ্যালামাসের নিচে, এবং পিটুইটারি গ্রন্থি অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্কের মধ্যে আছে। এই হরমোনটা অ্যাকচুয়ালি মাথার মধ্যে থাকবে, মস্তিষ্কের মধ্যেই থাকে। ওকে, হাইপোথ্যালামাস কিন্তু মস্তিষ্কের মধ্যে থাকে, এটা মনে রাখতে হবে। এবার পিটুইটারি গ্রন্থের উপরে ও তৃতীয় ভেন্ট্রিকলের নিচে ভেন্ট্রাল মস্তিষ্কে অবস্থান করে। তাহলে বোঝা গেল যে হাইপোথ্যালামাস কোথায় অবস্থান করে। থ্যালামাসের নিচে, পিটুইটারি গ্রন্থির ওপরে ও তৃতীয় ভেন্ট্রিকলের নিচে আমাদের এই হাইপোথ্যালামাস অবস্থান করে। পরিষ্কার? এবং হাইপোথ্যালামাস একটি বাদামের মতো আকৃতি দেখতে হয়। বোঝা গেল? এবার এই হাইপোথ্যালামাস থেকে দেখো নিউরোসিক্রেটারি কোষ হাইপোথ্যালামাসে থাকে। তার মানে কি, এই যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের মধ্যে আমাদের নিউরোসিক্রেটারি নামক একটি কোষ, এই কোষ হাইপোথ্যালামাসের মধ্যে থাকে, খুব ইম্পর্টেন্ট।
নিউরো সিক্রেটারি কোষ কার মধ্যে থাকে? হাইপোথ্যালামাসের মধ্যে থাকে, বা হাইপোথ্যালামাসের মধ্যে যে কোষটি থাকে তার নাম লিখো। সেটা কিন্তু তোমাদের অ্যান্সার হবে নিউরো সিক্রেটারি কোষ। পরিষ্কার? এইবার যৌন, এই যে হাইপোথ্যালামাস নিয়ে আমরা আরেকটু জানবো, তারপরে আমরা কাজ জানবো, তারপর হাইপোথ্যালামাস থেকে কোন ধরনের হরমোন নিঃসৃত হয় এই বিষয়গুলি আমরা জানবো। এবার আরেকটু জেনে নিই, যৌন উত্তেজনার সাথে সম্পর্কিত হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে মেন যৌন উত্তেজনা বিষয়। ওকে, যৌন উত্তেজনার সাথে সম্পর্কিত এই হাইপোথ্যালামাস কেবল রোমান্টিক প্রেমের সাথে জড়িত। রোমান্টিক প্রেমের সাথে জড়িত একটি হরমোন, সেটা কিন্তু আমাদের হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসই হচ্ছে যৌন উত্তেজনা সম্পর্কিত একটি প্রাণী হরমোন। ওকে, তাহলে প্রাণীদের যে যৌন উত্তেজনা, যৌন উত্তেজনা বিশিষ্ট একটি হরমোন হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। আর এই হাইপোথ্যালামাস রোমান্টিক প্রেমের সাথে জড়িত একটি হরমোন। তারপরে হাইপোথ্যালামাসকে থার্মোস্ট্যাট বলা হয়। হাইপোথ্যালামাসকে থার্মোস্ট্যাট বলা হয়। তার মানে থার্মোস্ট্যাট হরমোন কোন হরমোনকে বলা হয়? হাইপোথ্যালামাসকে থার্মোস্ট্যাট হরমোন বলে। এগুলো হচ্ছে তোমাদের মাল্টিপল চয়েসে কোশ্চেন অনেক সময় আসে, সেই জন্য কোশ্চেনটি আমি লিখে রেখেছি। এইবার আসি আমরা হাইপোথ্যালামাসের একটু কাজ দেখো। হাইপোথ্যালামাস বিভিন্ন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস বিভিন্ন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এবার কি কি প্রক্রিয়ার মধ্যে? সেটা যার মধ্যে রয়েছে যৌন আকাঙ্ক্ষা। যৌন আকাঙ্ক্ষা সেটা একমাত্র হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে চলে। অভ্যাস, ক্ষুধা, তৃষ্ণা, তারপরে ওজন, শরীরের তাপমাত্রার উৎপাদন। ওজন, তারপর শরীরের তাপমাত্রার উৎপাদনের জন্য দায়ী হচ্ছে আমাদের এই হাইপোথ্যালামাস। এছাড়াও স্তন্য দুধ, স্তন্য দুধ, তারপর জল এবং লবণের ভারসাম্য, তারপর ঘুম, জাগরণ চক্র এবং প্রসব নিয়ন্ত্রণ করে। তার মানে প্রসব বা বাচ্চার হওয়ার সময় যে প্রসব, সেই প্রসবটা নিয়ন্ত্রণ করে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস। ওকে, তাহলে এখান থেকে আমাদের এতগুলো বিষয় কিন্তু জানতে হবে। যৌন আকাঙ্ক্ষা, অভ্যাস, ক্ষুধা, তৃষ্ণা, ওজন, শরীরের তাপমাত্রা এর উৎপাদন করে হাইপোথ্যালামাস। এছাড়া স্তন্যদুধ, জল এবং লবণের ভারসাম্য, তারপর ঘুম, জাগরণের যে চক্র এবং প্রসব নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে তোমাদের হাইপোথ্যালামাসের কাজ। এরপরে আমরা আসবো হাইপোথ্যালামাস থেকে কোন হরমোন নিঃসৃত হয় এই বিষয়ে জানবো। আর একটি তোমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের যে পার্থক্য, সেই পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এসো এবার আমরা পরের পার্টি একটু আলোচনা করি। এইবার তাহলে আমরা আসি হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত যে সমস্ত হরমোন, সেই হরমোনগুলি এবার একটু আমরা জেনে নিই। দেখো, হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়। হাইপোথ্যালামাস থেকে অনেক ধরনের হরমোন নিঃসৃত হয় যা পিটুইটারি গ্রন্থির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। ওকে, যে সমস্ত হরমোনগুলি নিঃসৃত হয় হাইপোথ্যালামাস থেকে, সেই সমস্ত হরমোনগুলি অ্যাকচুয়ালি কিন্তু পিটুইটারি যে গ্রন্থি আছে সেই গ্রন্থির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হরমোনগুলি হলো, তার মানে হাইপোথ্যালামাস থেকে যে সমস্ত হরমোনগুলি নিঃসৃত হয় তার মধ্যে উল্লেখযোগ্য যে হরমোন, সেই হরমোনগুলি আমি একটু লিখে রেখেছি। প্রথমে দেখো টিআরএইচ। টিআরএইচ মিনস, প্রত্যেকের ফুল ফর্মে লিখে রেখেছি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তারপরে সিআরএইচ। সিআরএইচ হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। প্রথমটা হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, তারপরটা হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। প্রত্যেকের ফুল ফর্ম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে জিএনআরএইচ। এই জিএনআরএইচ হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। ওকে, তারপরে জিএইচআরএইচ এর ফুল ফর্ম হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এই সমস্ত হরমোন হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হচ্ছে। তারপরে সোমাটোস্ট্যাটিন, এই যে একটা সোমাটোস্ট্যাটিন আমি লাল করে লিখে রেখেছি, সোমাটোস্ট্যাটিন এবং ডোপামিন, এগুলিও এই হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়। ওকে, এছাড়া হাইপোথ্যালামাস থেকে
অক্সিটোসিন, এগুলো তো নিঃসৃত হচ্ছে। তাছাড়াও এই যে অক্সিটোসিন এবং ভাসোপ্রেসিন, অক্সিটোসিন এবং ভাসোপ্রেসিন, আর একটা এডিএইচ, এডিএইচ হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, এডিএইচ অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, ওকে, নামক হরমোনগুলিও নিঃসৃত হয়, যা পিটুইটারি গ্রন্থির পেছনে সঞ্চিত থাকে। এই যে তিনটে হরমোন অক্সিটোসিন, ভাসোপ্রেসিন, এডিএইচ, তাই না, এই হরমোনগুলি নিঃসৃত হয় কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে। আবার এই হরমোনগুলি পিটুইটারি গ্রন্থির পেছনে সঞ্চিত থাকে এবং প্রয়োজন অনুযায়ী এরা নিঃসৃত হয়। তার মানে এই তিনটে হরমোন অক্সিটোসিন, ভাসোপ্রেসিন এবং অ্যান্টিডাই ইউরেটিক হরমোন, এরা পিটুইটারি গ্রন্থির পেছনে সঞ্চিত থাকে এবং প্রয়োজন অনুযায়ী এরা নিঃসৃত হয়, ওকে। এই হচ্ছে তোমাদের হাইপোথ্যালামাস থেকে যে নিঃসৃত হরমোন, সেই হরমোনের সম্পূর্ণ কিন্তু ব্যাখ্যা। এইবার আসি আমরা হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ নিয়ে একটু আমরা আলোচনা করব। এবং হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ দু ধরনের হয়, একটা হচ্ছে ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ। এই দুটো আমরা আলোচনা করার পরে আমরা উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের যে পার্থক্য, সেই পার্থক্য নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দেখো হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ অ্যাকচুয়ালি কি, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। এটা মানে পরীক্ষাতে অ্যাকচুয়ালি একটু কমই আসে এই পার্টটা, তবু আমাদের একটু জানতে হবে। দেহের অভ্যন্তরীণ পরিবেশের স্থিতিশীলতা, মানে দেহের ভিতরের, অভ্যন্তরীণ হচ্ছে ভিতরের পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখা, ওকে, বা হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস এ হরমোন সাহায্য করে। হোমিওস্ট্যাসিসে হরমোনটা সাহায্য করে এবং কোনো একটি হরমোনের কাজ যখন অপর কোনো হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে বলা হয় অ্যাকচুয়ালি হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ, ওকে, বোঝা গেল। আমার দেহের অভ্যন্তরীণ পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখা বা হোমিওস্ট্যাসিসে হরমোন সাহায্য করে থাকে এবং কোনো একটি হরমোনের কাজ, কোনো একটি হরমোনের কাজ যখন অন্য কোনো হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে বলা হয় সেই হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ, ওকে। এবার এই ফিডব্যাক নিয়ন্ত্রণের যে দুটো পার্ট, একটা হচ্ছে ধনাত্মক ফিডব্যাক আর একটা হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক, এই দুটো একটু আমাদের মনে রাখতে হবে। এখান থেকে তোমাদের মাল্টিপল চয়েসে শর্ট কোশ্চেন হয়। দেখো ধনাত্মকের ক্ষেত্রে কি হয়, রক্তে থাইরক্সিনের পরিমাণ, আমাদের রক্তের মধ্যে অ্যাকচুয়ালি থাইরক্সিন আছে, সেই থাইরক্সিনের পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় কম হয়ে যায়, ওকে, রক্তে থাইরক্সিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম হয়ে গেলে থাইরক্সিন হাইপোথ্যালামাসকে, এই থাইরক্সিন তখন কি করে, হাইপোথ্যালামাসকে সক্রিয় করে দেয়, মানে অ্যাক্টিভ করে দেয়। তার মানে ও সিগন্যাল দিল যে তোমার রক্তের মধ্যে থাইরক্সিনের পরিমাণ কমে গেছে, তখন এই হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভ করে দিচ্ছে, সক্রিয় করে দিচ্ছে। কি করছে, যখন সক্রিয় হয়েছে হাইপোথ্যালামাস, তখন এই যে টি আর এইচ এর ক্ষরণ বাড়ায়। টি আর এইচ মানে এই যে টি আর এইচ মানে থাইরোট্রোপিন রিলিজিং যে হরমোন, সেই হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, যেটা আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত যে হরমোনটা টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এর ক্ষরণ অ্যাকচুয়ালি বজায় রাখে। তার মানে হাইপোথ্যালামাসকে যখন অ্যাক্টিভ করা হয়, তখন টিআরএইচ, থাইরোট্রোপিন রিলিজিং হরমোনের ক্ষরণ বাড়িয়ে তোলে, যেটা পিটুইটারি থেকে টিএসএইচ এর ক্ষরণ বাড়িয়ে দেয়, ওকে। এই হচ্ছে আমাদের ধনাত্মক ফিডব্যাক, যখন আমাদের রক্তে থাইরক্সিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম হয়। এবার স্বাভাবিকের তুলনায় যখন মানে অ্যাকচুয়ালি বেড়ে যায়, এই ঘটনাটা হচ্ছে এখন বেড়ে যাওয়া। দেখো ঋণাত্মকের ক্ষেত্রে রক্তে থাইরক্সিনের পরিমাণ যদি বেড়ে যায়, তখন কি হয়, বেড়ে গেলে থাইরোক্সিনে যে টিআরএইচ মানে এইটাই যে টিআরএইচ, হ্যাঁ, থাইরোট্রোপিন রিলিজিং যে হরমোন, সেই হরমোন, আর টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং যে হরমোন, এই হরমোন এর ক্ষরণটা কি হচ্ছে, বাধা দেয়। তার মানে যখন বেড়ে যাবে, রক্তে থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেলে, তখন এই দুটোর ক্ষরণ কি করে, হাইপোথ্যালামাস কি হচ্ছে, বাধা দেয়। বাধা দেওয়ার ফলে এই থাইরক্সিন ক্ষরণ নিয়ন্ত্রিত হয়, কারণ বেড়ে গেলে তো আর আমাদের ক্ষরণ করার দরকার নেই। সেই জন্য কি হচ্ছে, হাইপোথ্যালামাস বাধা দেয় যে আর তোমাদের ক্ষরণ হতে হবে না, তোমাদের যতটুকু মানে যে যেখানে যে পর্যায়ে আছে সে ওইভাবেই থাকো, এর থেকে বেশি ক্ষরণ করতে হবে না। তার মানে করলে যতটা বেড়ে গেছে তার থেকে যদি আরো বেশি পরিমাণ বেড়ে যায়, তাহলে সমস্যা হয়ে যাবে আমাদের শরীরে, ওকে। এই জন্য কি হচ্ছে, বেড়ে গেলে আমাদের এই যে টিআর আর টিএসএইচ যে হরমোন, সেই হরমোনটাকে সম্পূর্ণ বাধা দিবে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, আর তখন এই থাইরক্সিনের ক্ষরণ নিয়ন্ত্রণ স্বাভাবিক হয়ে যায়, বোঝা গেল।
এইবার আসি আমরা উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের মধ্যে যে একটা পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট। প্রথম থেকেই দেখো, যদি একটু খেয়াল করো এই ক্লাসে কি ছিল, আমরা জানি যে উদ্ভিদের যে হরমোন সেটা কোথা থেকে উৎপন্ন হয়, সেটা হচ্ছে ভাজক কলা থেকে উৎপন্ন হয়। উদ্ভিদ হরমোনের মধ্যে আমি আলোচনা করেছি, একটু দেখবা তাহলে বুঝতে পারবা যে উদ্ভিদ হরমোন ভাজক কলা থেকে উৎপন্ন হয়। আর প্রাণীদের হরমোন আজকে তো আলোচনাই করলাম, সেটা অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়। ওকে, তারপরে দেখো উদ্ভিদ হরমোনের রাসায়নিক যে প্রকৃতি সেটা হচ্ছে জৈব, অম্ল বা ক্ষারধর্মীর হয়, জৈব, অম্ল বা ক্ষারধর্মী। আর প্রাণীদের আজকে আলোচনা করলাম রাসায়নিক প্রকৃতি অনেক ধরনের হয়, তার মধ্যে শুধু আমি লিখে রেখেছি প্রোটিনধর্মী আর স্টেরয়েড প্রভৃতি প্রকৃতির হয়। ওকে, তারপরে উদ্ভিদ হরমোন হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে পরিবাহিত হয়, তাই না? উদ্ভিদ হরমোন জাইলেম আর ফ্লোয়েম এই দুটো কলার মাধ্যমে পরিবাহিত হয়। আর প্রাণীদের হরমোন আজকেই পড়ানো হলো, যেটা হচ্ছে রক্ত লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। আর লাস্ট 4 নাম্বার, ডিএনএ ও আরএনএ প্রভৃতি সংশ্লেষের মাধ্যমে কাজ করে, মানে প্রভৃতি মানে ডিএনএ ও আরএনএ প্রভৃতি সংশ্লেষের মাধ্যমে কাজ করে উদ্ভিদ হরমোন। আর প্রাণী হরমোনের ক্ষেত্রে কি হয়, নির্দিষ্ট জিনকে সক্রিয় করে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, নির্দিষ্ট জিনকে সক্রিয় বা অ্যাক্টিভ করে কোষের বিপাক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রাণী হরমোনের কাজ। তাহলে এই হচ্ছে তোমাদের আজকে প্রাণী হরমোনের, যেটাকে বলা যেতে পারে যে পার্ট 1-এর ক্লাস। এরপরে আমি পার্ট 2-র ক্লাস একটা নিব আর পার্ট 3 ক্লাস নিব, যেহেতু প্রাণী হরমোনের বিশাল বড় একটা আহ, এখানে বিশাল বড় একটা জায়গা জুড়ে আছে প্রাণী হরমোনের মধ্যে। একটা ক্লাসে এটা সম্ভব মানে আমি যদিও করে দিই তোমাদের পক্ষে সম্ভব হবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। কারণ একদিক থেকে আমি বুঝাবো আর একদিক থেকে তোমরা ভুলে যাবে। সো আমি পার্ট পার্ট করে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে পার্টে আমি তোমাদের এই প্রাণী হরমোনের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে এর পরের পার্টে আমি আসছি পিটুইটারি গ্রন্থি নিয়ে, পিটুইটারি গ্রন্থির সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা